আচ্ছা, আমি মনিরা শারমিনের কাছে একটা জিনিস জানতে চাই, সেটা হলো উনি যেটা বললেন যে নির্বাচনের পর তারা তাদের রাজনীতিতে ফিরে যাবেন, আমি চাই, কিন্তু আমি যেহেতু তিনি কিছুটা এই সিদ্ধান্তের ব্যাপারে কথাবার্তা বলেছেন যে তিনি তার কিছুটা অন্তত নোট অফ ডিসেন্ট আছে, দলে আছেন, দ্যাটস ফাইন, উনি দল ছেড়ে দেননি, এটা হতেই পারে, দলে দ্বিমত থাকার পরও আমি গণতান্ত্রিক প্রসেসে থাকি। উনি মাঝে একটা কথা বলেছেন যে সময় বলবে এটা ঠিক বা বেঠিক, জামাতের সাথে বিএনপিটা অনেক পরে বোঝা গেছে। আমি কিন্তু অনেক পরে না, জামাতের সাথে বিএনপি যেদিন জোট করেছে সেদিন থেকে আমি এটাকে ভুল বলে মনে করি। জি, তো সেটা সময় আসলে বলে দিবে। মোশাররফ আহমেদ ঠাকুর ভাই, আমি আপনার কাছে একটু রিকোয়েস্ট রাখতে চাই, আপনি চাইলে মনিরা শারমিনকে প্রশ্ন করতে পারেন যদি আপনার মনিরা শারমিন আপনাদের দুজনকে প্রশ্ন করবেন। আচ্ছা, মনিরা শারমিন কোশ্চেন করেন। আপা, আপনি প্রশ্ন করতে পারেন দুইজনকে কি, মানে আপনি চাইলে দুটো প্রশ্ন করতে পারেন অথবা একই প্রশ্ন দুজনের কাছে রাখতে পারেন। মানে দুইজন কি একই বিষয়, মানে একই দল প্রতিনিধিত্ব করছে না? কেন আমাদের দুইজনের আপনার মতো করে আপনার প্রশ্ন দুই রকম প্রশ্ন হবে? হ্যাঁ, আপনি এইভাবে বলেন যে দুইজনের কাছে দুই রকম প্রশ্ন হওয়া উচিত। আমার একটা প্রশ্ন হচ্ছে যে এই যে ঋণ খেলাপি, যেহেতু আমি একজন ব্যাংকার ছিলাম, সেই জায়গা থেকে আমি বলতে পারি যে প্রশাসনের ক্ষেত্রে যেরকম আসলে আমরা একদিকে হেলে যাওয়ার কথা বলছি, ব্যাপারটা কিন্তু শুধুমাত্র সেই জায়গাতেই সীমাবদ্ধ না। আমরা দেখেছি যে আমি শেরপুরে একজন বিএনপির প্রার্থীর কথা জানি, উনি ঋণ খেলাপি উনার ছিল, কিন্তু উনার জন্য শুধুমাত্র বাংলাদেশ ব্যাংক থেকে একটি সার্কুলার জারি করা হয় ওনার ঋণ পুনঃতফসিল করার জন্য। তো এই যে আসলে ওনারা যে বলেন যে প্রশাসন বা এই জায়গাতে ওনাদের যে আসলে কোনো আধিপত্য নাই, এটি তো আসলে আমি ব্যাংকার হিসেবে আমি জানি, এক্স ব্যাংকার হিসেবে আমি জানি যে এটি আসলে সত্য নয়। এটি একটি বিষয় যে এই বিষয়ে আসলে ওনারা কিভাবে ফেস করছেন। এবং আরেকটি প্রশ্ন হচ্ছে দ্বৈত নাগরিকত্ব। আমি যেটা জানি যে সিরাজগঞ্জ 6 আসনে ওনাদের এম এ মুহিত একজন দাঁড়িয়েছেন, ওনার কিন্তু উনি ব্রিটিশ নাগরিক, এটি কিন্তু বিভিন্ন জায়গা থেকে আমরা খবর পাচ্ছি এবং সোশ্যাল মিডিয়াতে এটার কিছু কিছু ক্ষেত্রে প্রমাণপত্র আছে। তো সেই জায়গা থেকে অন্য দলের যারা আছে তারা আপিল করেছে। তো এই ক্ষেত্রে দেখার বিষয় আসলে যে দ্বৈত নাগরিকত্ব বিএনপির পক্ষ থেকে হলে সেটি বাতিল হয় কিনা, এটি আমরা দেখব। তো ওনারা এই ক্ষেত্রে আসলে কি মনে করেন যে এই জিনিসগুলো কি আসলে দলের পক্ষ থেকেই তো এক ধরনের স্ট্যান্ড নেওয়া উচিত, যেহেতু এটি এই প্রক্রিয়াতে তারা আসলে ঠিক জায়গায় না। আমার অত্যন্ত স্পষ্ট কথা হচ্ছে, নির্বাচনটা অত্যন্ত জেনুইন হওয়ার জন্য, 100% জেনুইন হওয়ার জন্য যা যা করা দরকার নির্বাচন কমিশন এবং প্রশাসন যেন ইমানদারির সাথে করে। ও যদি না করে, ওর দায় দায়িত্ব তার ধর্ম বিশ্বাস অনুযায়ী হাসরের ময়দানে হবে, আর বাংলাদেশে যদি ফৌজদারি আইনে থাকে তাও হবে। আমি আপনাকে বলছি, একটা জেনুইন নির্বাচন হওয়ার জন্য শুধু একটা শব্দ দিয়ে আমি বলছি, অবাধ, সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ, এইসব নয়, একটা জেনুইন 100% জেনুইন ইমানদারি মতো একটা 100% জেনুইন নির্বাচন হওয়ার জন্য যা যা করা দরকার করবে, এবং পার্টি তার পক্ষাবলম্বন করা উচিত না। ধন্যবাদ আপনাকে। আপনি জাহিদুর রহমান ভাইকে একটা প্রশ্ন করতে পারেন, ছোট করে একটু। ছোট করে প্রশ্ন করব, দুইটা প্রশ্ন। সেটা হচ্ছে, একটা হলো যেহেতু ভাই নির্বাচন সংস্কার কমিশনে ছিলেন, সেইখানে এই যে 1% যে একজন স্বতন্ত্র প্রার্থী, যেমন আমার জন্য আমার এক সময় মনে হয়েছিল যে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াবো, কিন্তু এই যে 1% ভোটের যে হিসাব নিকাশ, এটি আসলে আপনারা কেন পরিবর্তন, আপনার সুযোগ ছিল এখানে, কেন মানে এখানে আসলে পরিবর্তনের সুযোগে এখানে আপনি আসলে কতটা অবদান রাখতে পেরেছেন বা চেষ্টা করেছেন, এটি একটি প্রশ্ন। আরেকটি প্রশ্ন হচ্ছে, দেখেন নতুন রাজনৈতিক দল হিসেবে আপনি কি মনে করেন যে এই যে নাগরিক সমাজ আপনি যেটার প্রতিনিধিত্ব করেন, সেটি কিন্তু আসলে আমাদের যেভাবে করে প্রশ্ন মানে জর্জরিত করেছে, এবং আছে না যে শাসন করা তারই সাজে সোহাগ করে যে, তো সেই জায়গাতে আমরা আসলে সোহাগ কতটা পেয়েছি এবং শাসন কতটা পেয়েছি, আপনার মূল্যায়ন কি? ধন্যবাদ। আমি আর প্রথমটা কথা বলি, আপনারা শুধু এটা না, আপনারা দল রেজিস্ট্রেশন করতে গিয়েও যে বিপদে পড়লেন, আমরা এটাও অনেক সফটওয়্যার করতে চেয়েছি। মানে আমাদের ফাইনাল যে সুপারিশ আছে তাতে দলের জন্য ভীষণ কঠিন না 1/3 আপনার সিটস, আর আমাদের এখানে আমরা করেছি এটা আপনার 6টা শুধু জেলাতে কমিটি থাকতে হবে, এরকম করে রেজিস্টার্ড এসব। স্বতন্ত্র নির্বাচন করার জন্য 500 ভোট আমরা রেকমেন্ড করেছি,
500 ভোটার আপনাকে জাস্ট এখানে একবার তুলে দেওয়ার কথা চিন্তা হয়েছিল। এটা আসলে আমরা কেন রাখলাম, যেটা আগে রাখা হয়েছিল, মানে স্বতন্ত্র না, ইচ্ছে মতো দাঁড়িয়ে গেলে এটা এত বড় সাইজের ভোটার তালিকা হয় এবং অনেকে দাঁড়ায় কেন জানেন, প্রত্যেকে তো এজেন্ট পায়, একটা এজেন্ট বাণিজ্য আছে। সো আমরা কিছুটা 12 রাখতে চাইলাম, এটা 500 যে কোনো সিটেই হোক না কেন। আর এটা শেষ পর্যন্ত আরপিওতে ইনক্লুডেড হয় নাই, আমরা করেছি। আমরা এই প্রতিটা জিনিস, আমরা যেহেতু অ্যাওয়্যার ছিলাম, আমরা এই পলিটিক্যাল স্ফিয়ারে ছিলাম, আমরা এগুলো করার সর্বোচ্চ চেষ্টা করেছি। এমনকি দল নিবন্ধনটাকেও মাচ সিম্পলার করেছিলাম, কিন্তু এটা রাখা হয়নি। নাগরিক সমাজের একটা অংশ থেকেও, এবং আমি স্বীকার করি, আমিও অনেক সময় বেশ টাফ হয়েছি, আই অ্যাগ্রি উইথ দিস। আমি আমার ব্যাখ্যা দিই, তাতে হয়তো ওই জিনিসগুলো মেলানো যেতে পারে। আবার এই আমি আপনাদের যখন এই দল তৈরি হয়, তখন আমার প্রথম আলোতে একটা কলাম আছে, আমি খুব বড় শুভকামনা জানিয়ে, এটা শুধু আপনাদের ভালো জানা, আমি আমার স্বার্থ দেখেছি। আমি একদম সোজাসাপটা কথা যদি বলি, এটাই ধরে নেন যে আমি আপনার ভালো চাই না, আমি তো আমার ভালো চাই। আপনি যে একটা ছোট্ট একটা খোঁচা দিয়েছিলেন, আমি খোঁচাটা মাথা পেতে নিচ্ছি যে দুজনেই একই দলের কিনা। না, আমার কিছু কথা আপনার মনে হতে পারে, কিন্তু কেন জানেন, এটারও কারণ আছে। বাংলাদেশ কিন্তু এখন একটা ফার রাইটের একটা জোট, এনসিপিকে নিয়ে একটু মুখ রক্ষার চেষ্টা হয়েছে। মূলত এটা রাইট এবং ফার রাইটের একটা জোট, যারা বলছে ভোটারও কে হবে ওটা তারা ডিসাইড করবে, যারা নারীর সাথে টকশোতে বসতে চায় না, ওই জোট। আর বাংলাদেশে একটা মধ্যপন্থা উইথ অল দ্য প্রবলেমস। বিএনপির অনেক প্রবলেম আছে, বিএনপি এখন একটা সেন্ট্রিস্ট, একটা সাথে কিছু সেন্টার লেফট, কিছু বামপন্থী মানুষও মিলে একটা জোট তৈরি হয়েছে। বলতে পারেন এখানে একটা ইসলামিক দল আছে 4টা সিট, ওর কোনো ওই অর্থে কোনো ইম্প্যাক্ট নেই। সো ওই জায়গায় তো আমরা চলে এসেছি। সেই কারণে আমি মনে করি যে আমি যেহেতু একজন সেন্ট্রিস্ট মানুষ, সেই কারণে আমি ওনাদেরকে চেয়েছিলাম। আমার কলামের বক্তব্য ছিল বিএনপি প্রবলেম করবে, বিএনপি একটা বিকল্প লাগবে। বিকল্পকে সাংগঠনিকভাবে সংখ্যার দিক থেকে জামাত আছে মোটামুটি, আর আওয়ামী লীগ আছে। আওয়ামী লীগ আমরা পছন্দ না করলেও তার একটা পার্সেন্টেজ অফ ভোট আছে, আমি তো কোনোটাই নেই না। সো আমি চেয়েছি এনসিপি, যেহেতু তারা তখন মধ্যপন্থার রাজনীতির কথা বলছেন। এখন ওই যে জাস্ট শেষ করছি, যেটা শুরু থেকেই আমার কাছে যেটা খারাপ লেগেছে, যে কারণে আমি তাদের সমালোচনা বেশ শুরু থেকেই করেছি। তারা নতুন বন্দোবস্তের কথা বলে যে বলেন পারসেপশন, আর পারসেপশনের বাইরেও আসলে আমরা তো কানেক্টেড মানুষ, আমরা জানি যে তাদের অনেকেই আসলে এটার আশপাশে নেই, গুরুত্বপূর্ণ মানুষজন। এর চাইতেও জরুরি কথা, জামাতের সাথে তাদের এক ধরনের অ্যালাইনমেন্ট শুরু থেকেই শোনা যায়, বা এটা খুব ভুলও না। আমি আবারও বলছি, আমি যেহেতু মানে পাবলিশ কোনো তথ্য থেকে বলছি না, কিন্তু আমরা তো কানেক্টেড মানুষ, আমরা তো বিভিন্ন মানুষের সাথে জানি। সেটাও আমার কাছে একটা কষ্টের কারণ ছিল যে আমি চেয়েছি একটা মধ্যপন্থী দল হিসেবে তারা গ্রো করুক। সেই কারণে আমি সমালোচনা করেছি। আর যে বললাম শুরুতেই, তারা এক্সপেকটেশন তৈরি করেছিলেন। ধন্যবাদ আপনাকে মোশাররফ আহমেদ ঠাকুর। আপনি যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন, একটু ছোট করে করবেন এবং ছোট করে উত্তর দেবেন। একই দুইজনকে একটা উত্তর করতেছি, একটা কোশ্চেন আছে, কোশ্চেনটা একটু আমরা বড় দেখবেন। মানে একেবারে একজন সংস্কার কমিশনের সাথে ছিলেন, আরেকজন তো সংস্কার, তাহলে এক কথায় উত্তর দিতে পারে এমন প্রশ্ন করবেন আশা করি। সংস্কার নিশান উড়িয়ে চলছেন। আপনি দেখুন, একেবারে যেমন ইয়াবা বদি নাম শুনছেন? জি, পাপুল, লক্ষ্মীপুরের পাপুলের স্ত্রী, দুইজনই হাসিনার পার্লামেন্টে ছিলেন। এই লোকগুলি পার্লামেন্টে আসতে পারবে না এমন কোন একটা পদ বের করা, এক। 2 নম্বর হচ্ছে আইনসভা মানে লেজিসলেচারের একটা চার্টার অফ ডিউটি ঠিক করা। 3 নম্বর এইটার সাথেই আর কি আইনসভা কেন্দ্রিক প্রশ্নটা, আইনসভা এবং প্রশাসন এটা কতটুকুন আলাদা করা যায়, এই যেটা আমেরিকায় ফুল আলাদা। এবং আইনসভা যেন ইয়েতে না হয়, আইনসভা যেন স্থানীয় সরকারে গিয়ে ইনভলভ না হয়ে যায়, এই সংক্রান্ত কোনো, এবং যে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টিকে তার যে আমাদের এক্সপেকটেশন অনুযায়ী চলছে কিনা, মানে সে যে ওয়াদা করেছে, তার যে ঘোষণাপত্র আছে, গঠনতন্ত্র আছে, এটা অনুযায়ী চলছে কিনা, এর কোনো মনিটরিং অথরিটি থাকবে কিনা, এই সম্বন্ধে কোনো আলোচনা আমি পাই নাই আসছে কোন নির্বাচন কমিশন। এটা কি করা যেতে পারে বা কি করা উচিত ছিল? ধন্যবাদ আপনাকে। যে প্রথমে ওইটা নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের দায়িত্ব না, আমাদের দায়িত্ব হলো নির্বাচনী প্রসেসটা কিভাবে। আপনি যেটা বলছেন আমি এগ্রি করি যে এমপিরা যা তা করে বেড়াচ্ছেন, সব কিছুতে তারা আছেন, উন্নয়ন ইত্যাদি ইত্যাদি, এটা আমাদের কাজ না। আমাদের কাজ ছিল জাস্ট নির্বাচনটা কিভাবে ঠিক করা যায়। কিন্তু আমি একমত এগুলো হওয়া দরকার। যে মনিরা শারমিন, আপনার কোনো উত্তর থাকলে একটু ছোট করে দেবেন, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমি মানে ভাই যেই পয়েন্টগুলোর কথা বলছে, এটির প্র্যাকটিস বাংলাদেশে নাই, তবে এটি হওয়া খুবই প্রয়োজন। দেখেন, আর একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে আমাদের দেশের যে মানুষ, তাদের আসলে রাজনৈতিকভাবে
মানে শিক্ষিত করে তুলতে হবে, কারণ তারা আসলে জানেই না যে একজন এমপির কাজ কি। তারা এমপিকে বলে যে রাস্তা বানায় দিতে, এটা তো তার কাজ না। সুতরাং আমাদের আসলে এই ডিমার্কেশনটা হওয়া দরকার যে একজন এমপির কি কাজ এবং স্থানীয় সরকারের যারা প্রতিনিধি তাদের কি কাজ, এবং সাধারণ মানুষকেও এটা বুঝতে হবে যে আসলে কার কাছে আমি কোনটা চাইবো। এবং এটি যখন আসলে ডিফাইন্ড হয়ে যাবে তখন কিন্তু এই যে আধিপত্য, এই এমপির যে আসলে আইন প্রণয়ন ছাড়া, তার যে আসলে বাজেট নিয়ে কথা বলা ছাড়া, সংসদে তার উন্নয়ন প্রকল্প নিয়ে কথা বলা ছাড়া, এইসব নেগোসিয়েশন ছাড়া যে তার কোনো কাজ নাই স্থানীয় জায়গাতে, এবং স্থানীয় প্রশাসনকেও যে আসলে শক্ত করে গড়ে তুলতে হবে, তারাও যে একটা বড় অথরিটি, এই বিষয়গুলো আলাদা হলে কিন্তু বাংলাদেশে এই যে দৌরাত্ম্য, এমপি হওয়ার দৌরাত্ম্য, এটি কমবে এবং এই ক্ষমতার যে অপপ্রয়োগ সেটা কমবে।